ওকে, সো আমরা হচ্ছে আজকে আমাদের বুক থেকে কিছু এক্সাম্পল দেখব। দেখে মোটামুটি ওগুলোর সলভ করলে তাহলে হচ্ছে আমাদের আরও ভালো আইডিয়া চলে আসবে। দেন হচ্ছে আমরা আমাদের সিপি শিডিউলিং অ্যালগরিদমগুলোর উপরে একটা শর্টে আমরা নোটস দেখে ফেলবো, অ্যান্ড দেন হচ্ছে আমি তো নোটস আপনাকে পরে দিয়েই দেবো। তো আসেন ফার্স্টে হচ্ছে আমরা শুরু করি। টাইম কম আজকে, সো আজকে একটু ফাস্ট শেষ করে দেবো, কোনো বাড়তি কথা বলবো না। আমি যদি কোনো বাড়তি কথা আমি বলি না, বাট এই যে এখন বললাম। যাই হোক, আচ্ছা। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং যে আমাদের অ্যালগরিদমটা আমাদের এখানে দেওয়া ছিল। সো এখানে হচ্ছে একটু আমাদের কনটেক্সট একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। যেমন এখানে বলছে দিস সিমিলার টু দ্য কনসেপ্ট অফ কিউ স্ট্রাকচার হুইচ ইউজেস দ্য ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। তো এটা তো আমি আগে বলছিলাম যে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে হচ্ছে আমাদের যেটা আগে আসবে ওইটা বের হয়ে যাবে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো। So the data added to a queue first is the data that leaves the queue first. Okay, fine. বুঝলাম একই জিনিস। Suppose we have four process, P1, P2, P3, and P4, which have burst time of 23 millisecond, 4 millisecond, 9 millisecond, and 3 millisecond respectively. The ready queue will be. So এইখানে হচ্ছে আপনাকে একটা জিনিস অ্যাজুম করে নিতে হবে। এখানে হচ্ছে আপনার এই এই অর্ডারটা হচ্ছে আপনার এইভাবেই আপনার ধরা হয়েছে যে আপনার P1, P2, P3, P4 এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট একটা অর্ডার আপনার এখানে ধরা হয়েছে। ঠিক আছে, আমি কি বললাম যে এটা হচ্ছে কি একটা বাই ডিফল্ট অর্ডার এখানে ধরা হয়েছে। আর এইখানে এইখানে কিন্তু হচ্ছে আপনার সবগুলারে কিন্তু অ্যারাইভাল টাইম আপনার 0 ধরে নিতে হবে। আমি কি বললাম, এখানে সবগুলোরে কিন্তু হচ্ছে আপনার অ্যারাইভাল টাইম 0 ধরে নিতে হবে। আমি কি বলছি বুঝতে পারছেন? হুম, তার মানে P1 এর অ্যারাইভাল টাইম 0, P2 এর অ্যারাইভাল টাইম 0, P3 এর অ্যারাইভাল টাইম 0, P4 এর অ্যারাইভাল টাইম 0। যেহেতু এখানে কোনো অ্যারাইভাল টাইমের কনসেপ্ট দেওয়া নাই, সো এখানে তো আমরা তো কোনো মানে স্পেসিফিক অর ডিফারেন্ট কোনো টাইম আমরা কিন্তু ধরে নিতে পারবো না যে না এটা, যেমন এখানে আমরা এটা কিন্তু 100% কনফার্ম যে P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0। কিন্তু আমরা যদি এই গ্যান্ট চার্টটা দেখি, তো গ্যান্ট চার্ট দেখে কিন্তু আমরা বলতে পারতাম যে P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 23, বাট এটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ এই যে আমাদের এখানে প্রত্যেকটা প্রসেসের কিন্তু এই যে মানে জ্ঞান চার্টে কিন্তু প্রত্যেকটা প্রসেসের লেফটে একটা টাইম থাকে, রাইটে একটা টাইম থাকে। সো লেফটে যেই টাইমটা থাকে ওইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলি কি যে আমাদের P1 এর কমপ্লিশন টাইম, মানে প্রিভিয়াস যে প্রসেস তার কমপ্লিশন টাইম। এখন এইটাই কিন্তু হচ্ছে আমি আবার বলতে পারবো না যে P2 হচ্ছে 23 ইউনিট অফ টাইমে হচ্ছে অ্যারাইভ করছে, এরকম আমরা বলতে পারছি না। কিন্তু এইটা আমরা বলতে পারি যে P1 হচ্ছে 0 ইউনিট অফ টাইমে আপনার কি করছে, অ্যারাইভ করছে। এখন যেহেতু আমাদের এখানে কোয়েশ্চেনে ওর আমাদের ডেসক্রিপশনে হচ্ছে কোনো অ্যারাইভাল টাইম মেনশন করা নাই, সো তাহলে হচ্ছে আমরা বাই ডিফল্ট, এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল রুল যে যদি আমাদের কোনো অ্যারাইভাল টাইমের কনসেপ্ট দেওয়া না থাকে, সো আমরা বাই ডিফল্ট হচ্ছে আমরা প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে আমরা 0 ধরে নেব। তাহলে প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম যে 0 হয় তাহলে হচ্ছে আমরা তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা অর্ডার আমরা ফিক্স করে আমরা ধরতেছি যে আমাদের P1 ফার্স্টে ঢুকছে, P2 দেন ঢুকছে, P2 দেন ঢুকছে, P3 দেন ঢুকছে, P4। সো এইভাবে হচ্ছে কনসেপ্টটা আপনাকে ধরে নিতে হবে যদি অ্যারাইভাল টাইমের কনসেপ্ট না দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি তাহলে কিন্তু আমরা এখন ইজিলি বুঝতে পারবো যে আমাদের এখানে কোনটার আপনার মানে টাইম সেট কি হবে। যেমন আমি একটু নোটপ্যাডটা নিয়ে নিই এখানে সাইডে। আচ্ছা, নোটপ্যাডটা নিলাম, এগুলোকে একটু কেটে দিই, এটাকে একটু আমরা সাইড করি, এটাকে একটু ছোট করে রাখি সাইডে, তাহলে আমরা ই করতে পারবো। আচ্ছা, আচ্ছা, ওর উপরে থাক, সমস্যা নাই। এটাকে সাইডে নিয়ে আসি, এটাকে কেটে দিই, লাগবে না। আচ্ছা, সো তাহলে এইখানে আমাদের P1 এর আমি P1 লিখে নিই, হ্যাঁ, P1, P2, P3, P4, চারটাই তো। সো সবগুলোর হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্টগুলো রাখবো। আমাদের একটা হচ্ছে অ্যারাইভাল টাইম, দেন হচ্ছে কমপ্লিশন টাইম, ওয়েটিং টাইম। আমি একটা করে দেখাই জাস্ট, মানে কারণ আমাদের এখানে যেহেতু আমাদের কোনো কিছু দেওয়া নাই, টার্ন অ্যারাউন্ড টাইম, এরপর হচ্ছে রেসপন্স টাইম, আরটি। আর তো কিছু লাগবে না, কমপ্লিশন টাইম। ও বার্স্ট টাইম তো আছেই দেওয়া, বার্স্ট টাইমটা তাহলে এই পাশে দিই, বিটি বিটি বার্স্ট টাইম দেওয়া আছে। ওকে, ফাইন, এদিকে একটু সরাই দিই।
ব্যাস। এবার তাহলে কি বললাম যে আমাদের সবগুলো অ্যারাইভাল টাইম কি বললাম 0 ধরে নিতে হবে। সো আমি 0 লিখে দিচ্ছি সবগুলো অ্যারাইভাল টাইম 0। এইবার হচ্ছে তাহলে আমাকে বাস টাইম তো দেওয়া ছিল যে আমাদের P1 এর বাস টাইম হচ্ছে 23, P2 এর 4, P3 এর হচ্ছে 9 আর P4 এর হচ্ছে 3। সো 23 4 9 3। সো 23 4 9 3। এটা হচ্ছে আমাদের বার্স্ট টাইম দেওয়া আছে 0 না 04 লেখা দরকার, এমনি লিখলে হচ্ছে। এবার হচ্ছে কমপ্লিশন টাইম। তাহলে কমপ্লিশন টাইম তো আমরা জানি এই যে যেমন P1 কমপ্লিট করছে কখন 23 ইউনিট অফ টাইমে, P2 কমপ্লিট করছে কখন 27 ইউনিট অফ টাইমে, P3 কখন আমাদের কমপ্লিট হয়েছে 36 ইউনিট অফ টাইমে, P4 কখন কমপ্লিট হয়েছে 39 ইউনিট অফ টাইমে। তাহলে P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 23, P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 27, তারপরে হচ্ছে 27 প্লাস 9 36, অ্যান্ড দেন হচ্ছে 36 প্লাস 3 39। এটা হচ্ছে কমপ্লিশন টাইম। এইবার হচ্ছে আমাদের ওয়েটিং টাইমটা আমাদেরকে একটু কষ্ট করে থিঙ্ক করতে হবে। এখন ওয়েটিং টাইমটা হচ্ছে আমাদের মানে এইখান থেকে হচ্ছে আমরা কীভাবে বের করতে পারি, আমরা এখান থেকে বের করতে পারতেছি ওয়েটিং টাইমটা। সো ওয়েটিং টাইমটা হচ্ছে যে এই যে যেমন দেখেন P2 কখন আসছে 23 ইউনিট অফ টাইমে। তাহলে এখানে অ্যাটলিস্ট থিঙ্ক করে আমাদের কিন্তু P2 এর কিন্তু কোনো আমাদের অ্যারাইভাল টাইম কিন্তু 0, তাই না? ভালো করে বোঝেন P2 এর কিন্তু এখানে অ্যারাইভাল টাইম 0, তার মানে 0 ইউনিট অফ টাইমে কিন্তু আমাদের P2 অ্যারাইভ করছে। তার মানে এইখানে কিন্তু এই যে এইখানে 0 ইউনিট অফ টাইমে কিন্তু আমাদের P2 অ্যারাইভ করছে অলরেডি। তাহলে P2 23 সেকেন্ড ওয়েট করছে, তারপরে কিন্তু সে CPU অ্যাক্সেস পেয়ে প্রসেস করছে, রাইট? সেমভাবে P3ও কিন্তু কি আমাদের 0 ইউনিট অফ টাইমে কিন্তু অ্যারাইভ করছে, তার মানে P3ও কিন্তু আমাদের 0 সেকেন্ডে অ্যারাইভ করছে। তাহলে P3 কিন্তু 20 সেকেন্ড ওয়েট করছে প্রসেস করার জন্য। বুঝতে পারছেন কনসেপ্টটা? কিন্তু যদি বলতাম যে P3 এর হচ্ছে আপনার অ্যারাইভাল টাইম হচ্ছে 9, জাস্ট ফর এক্সাম্পল ধরে নেন আমি বললাম P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে কি 9, তার মানে P3 ওয়েট করছে কতক্ষণ? P3 কিন্তু তাহলে ওয়েট করছে এই যে 27 থেকে হচ্ছে আমরা এই 9 সেকেন্ড যদি বাদ দেই, তাহলে যে টাইমটা আসবে ওইটাই কিন্তু হচ্ছে কি আমাদের P3 এর ওয়েটিং টাইম। বুঝতে পারছেন কিন্তু কনসেপ্টটা? কারণ P3 আপনার অ্যারাইভ করছে কখন 9 সেকেন্ডে, মানে এই যে এরকম একটা পজিশন, এরকম একটা পজিশন ধরেন যে আপনার P3 হচ্ছে আমাদের অ্যারাইভ করছে 9 সেকেন্ডে, তাহলে 27 সেকেন্ডে যে আমাদের P3 অ্যাক্সেস পাইছে আমাদের প্রসেস করার, তাহলে 27 থেকে আমরা যদি 9 বাদ দিই তাহলে থাকবে কত? তাহলে থাকবে হচ্ছে আমাদের 14, সরি 27 থেকে 9 18 থাকবে। তার মানে 18 সেকেন্ড কিন্তু হচ্ছে কি আমাদের P3 এর ওয়েটিং টাইম হবে। বুঝতে পারছেন কনসেপ্টটা? তার মানে হচ্ছে এটা তো আমরা জানি যে তাহলে আমাদের অ্যাকচুয়াল ওয়েটিং টাইমটা কি, যে কমপ্লিশন টাইম থেকে আমরা অ্যারাইভাল টাইম বাদ দিলে হচ্ছে কি আমরা ওয়েটিং টাইমটা আমরা পেয়ে যাচ্ছি। সো এইভাবে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি যে কমপ্লিশন টাইম থেকে ওয়েটিং টাইম যদি আমরা বাদ দেই তাহলেও কিন্তু কি আমরা হচ্ছে আপনার ওই কমপ্লিশন টাইম থেকে যদি আমরা অ্যারাইভাল টাইম বাদ দিই তাহলে কিন্তু কি আমরা ওয়েটিং টাইমটা আমরা পেয়ে যাচ্ছি। সো এইভাবে মানে এটা হচ্ছে আপনার দেখেন আপনার এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ লজিক্যাল কনসেপ্ট। এটাও কিন্তু হচ্ছে কি আপনার ওয়ান কাইন্ড অফ একটা লজিক্যাল কনসেপ্ট, ঠিক আছে? এটা কিন্তু ওই লজিক্যাল কনসেপ্ট ছাড়া অন্য কিছু না। সো আই থিঙ্ক তাহলে এটা বুঝতে পারছেন। সো তাহলে এটা গেল। সো তাহলে এখানে আমরা এটা 0 করে দিলাম। তাহলে ওয়েটিং টাইমটা কী হবে? তাহলে P1 কিন্তু আমাদের 0 সেকেন্ড ওয়েট করছে, P2 হচ্ছে আমাদের 23 সেকেন্ড ওয়েট করছে, P3 হচ্ছে 27 সেকেন্ড ওয়েট করছে, P4 হচ্ছে 36 সেকেন্ড ওয়েট করছে। কেন? কারণ আমাদের সবগুলো কিন্তু অ্যারাইভাল টাইম ছিল 0। তো তাহলে এখানে আমার টাইমটা লিখে দেই, P1 হচ্ছে 0, P2 হচ্ছে 23, P3 হচ্ছে 27, P4 হচ্ছে 36। এবার আমরা যদি বলি যে আপনাকে হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম আপনাকে বের করতে হবে, তাহলে আমরা এই 0, 23, 27, 36 এই চারটাকে অ্যাড করে আমরা 4 দিয়ে ডিভাইড করলে কিন্তু কি হবে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম বের হয়ে যাবে। এই যে আমাদের এখানে সেই কাজটা করছে, এই যে অ্যাভারেজ ওয়েটিং টাইম আপনাকে বের করছে, এই যে 0, 23, 27, 36। বুঝতে পারছেন? সো এবার তাহলে আমরা টার অ্যারাউন্ড টাইম বের করি। সো টার অ্যারাউন্ড টাইম বের করার রুল কি? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। টার অ্যারাউন্ড টাইম বের করার রুল কি? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তার মানে এই যে কমপ্লিশন টাইম এখানে যা আছে ওইটাই হচ্ছে আমাদের কি হবে, আমাদের এখানে টার অ্যারাউন্ড টাইমে বসতে হবে, কারণ আমাদের এখানে তো অ্যারাইভাল টাইম তো হচ্ছে আমাদের 0। তো তাহলে তো আমাদের এখানে তাহলে কমপ্লিশন টাইম এখানে যেটা আছে ওইটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে টার অ্যারাউন্ড টাইমে বসে যাবে। সো তাহলে হচ্ছে 23
দেন 27, 36, 39, এটা হচ্ছে আমাদের টার্ন টাইম বসে গেল। এইবার আরেকটা কনসেপ্ট আপনাকে দেখাই। কনসেপ্টটা হচ্ছে ওয়েটিং টাইম বের করা কিন্তু আমাদের আরেকটা ইকুয়েশন ছিল যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, রাইট? এরকম কিন্তু একটা ইকুয়েশন আমাদের ছিল যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। দেখি আমি এটা নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। দাঁড়ান দেখাই আপনাকে, আমাদের টাইম কনসেপ্টে এইগুলো নিয়ে আসি। এটাকে কেটে দিই। সো এই যে শিপ শিডিউলিং টাইম কনসেপ্ট, এই যে ওয়েটিং টাইম বের করে আমাদের এই আরেকটা রুল দেখেন, এই যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তো তাহলে এখন চলেন আমরা এইটাও আমরা করে দেখি যে আমাদের ওই আমরা যেই মানে একটু আগে যেই লজিক কনসেপ্ট ইউজ করে হচ্ছে আমরা ওয়েটিং টাইমটা বের করছি ওইটার সাথে ম্যাচ করে কিনা। সো আমাদের ওয়েটিং টাইমের আমাদের এটা কি হচ্ছে ফর্মুলাটা টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। ওকে, চলেন দেখি। সো P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 23, বার্স্ট টাইম হচ্ছে 23। সো 23 মাইনাস 23 কি হবে? 0 হবে। বুঝতে পারছেন? এই যে 0 আসছে ওয়েটিং টাইম। এইবার P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 27, বার্স্ট টাইম হচ্ছে 4। সো 27 থেকে 4 যদি আমরা মাইনাস করি তাহলে হবে 23, এই যে ওয়েটিং টাইম 23। P3 এর বার্স্ট টাইম হচ্ছে 9, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 36। তো 36 মাইনাস 9 কত হবে? 27, এই যে 27। এবার হচ্ছে এই P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 39, বার্স্ট টাইম হচ্ছে 3। সো 39 মাইনাস 3 হচ্ছে 36। তো বুঝতে পারছেন? এবার তাহলে আমাদের ফাইনালি বাকি থাকলো হচ্ছে কি আমাদের রেসপন্স টাইম। সো রেসপন্স টাইম কিন্তু আমাদের এখানে ওয়েটিং টাইমের ইকুয়ালি হবে, মানে এখানে কিন্তু আমাদের রেসপন্স টাইম কি হবে? ওয়েটিং টাইমের ইকুয়াল হবে, কারণ এখানে তো আমরা সবগুলো কিন্তু অ্যারাইভাল টাইম 0। তাহলে এখানে হচ্ছে রেসপন্স টাইম আর ওয়েটিং টাইম আমাদের এটা একদম সেম টু সেম ওয়েটিং টাইমের মতোই হবে। 23, 27, 36। ব্যাস, এখন হচ্ছে আপনাকে অ্যাভারেজ ওয়েটিং টাইম বলুক বা আপনাকে বলুক হচ্ছে অ্যাভারেজ কমপ্লিশন টাইম বা অ্যাভারেজ রেসপন্স টাইম, যাই বলুক না কেন আপনি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, সেই হচ্ছে আমাদের এই বুক থেকে এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের কনসেপ্টটা গেল। তাহলে এবার হচ্ছে আমরা যাই দেখি কি কি দিছে। এরপর হচ্ছে আমাদের এই যে শর্টেস্ট জব ফার্স্ট অ্যান্ড শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের এসজেএফ মানে শর্টেস্ট জব ফার্স্ট যেটা। সো এসজেএফ তো হচ্ছে আমাদের নন প্রিএমটিভ, মানে যেটা আমাদের পোস্ট আগে ঢুকবে সেটা হচ্ছে আগে আমাদের কম্পিউটার আমাদের বেরোয় যাবে। আর এসআরটিএফ তো হচ্ছে আমাদের প্রিএমটিভ। এই যেখানে বলেছে যে এসজেএফ ইজ নন প্রিএমটিভ অ্যান্ড এসআরটিএফ ইজ প্রিএমটিভ। কি বলছে? দিজ আর দ্য বেস্ট অ্যাপ্রোচ টু মিনিমাইজ দ্য প্রসেস ওয়েটিং টাইমস। দ্য বার্স্ট টাইম অফ আ প্রসেস শুড বি নোন ইন অ্যাডভান্স। সো তো এখন আমরা এটা করছিলাম যে আমাদের এই যে এসজেএফ আবার এসআরটিএফ এইগুলোতে কিন্তু আমাদের ক্রাইটেরিয়াতে কিন্তু আমরা বাস টাইম ইউজ করতাম, তাই না? এইগুলোতে কিন্তু কি আমরা ক্রাইটেরিয়াতে বার্স্ট টাইম আমরা ইউজ করতাম। ওইটা এখানে বলেছে যে দি বার্স্ট টাইম অফ আ প্রসেস শুড বি নোন ইন অ্যাডভান্স অলদো দিস ইজ নট অলওয়েজ পসিবল। এটা মাঝে সবসময় তো পসিবল হয় না, এটা তো অবশ্যই। যেমন দেখেন বার্স্ট টাইম যেটাই আপনার কম হোক না, ধরেন যে ফর এক্সাম্পল এখন হচ্ছে আমি এসজেএফ করতেছি, কি করতেছি? এই যে ধরেন যে এই যে এখানে এসজেএফ করতেছি, এখন বার্স্ট টাইম কম কার? P4 এর। তাই বলি কি আমি P4 কি আমি কি আগে আমি অ্যাক্সেস দিব? অবশ্যই না। জিরো অ্যারাইভাল টাইমে যে ঢুকছে তাকেই তো আমি অ্যাক্সেস দিব, তারপরে না হয় আমি দেখবো যে বাস টাইম কম কার বা বেশি কার, রাইট? বলতে গেলে কিন্তু মানে মেইন থিং কিন্তু এটাই। তো যাই হোক, হ্যাঁ, এইখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কিন্তু P1 ঢুকছে আগে, P1 প্রসেস করে বের হয়ে গেছে, যেখানে কিন্তু P1 এর বাস টাইম সব থেকে বেশি ছিল। কিন্তু এসজেএফ এ কি হবে? এসজেএফ এ হচ্ছে P1, P2, P3, P4 চারটাই ঢুকবে। চারটাই ঢোকার পর যেহেতু আপনার সবগুলোরই কিন্তু আমাদের অ্যারাইভাল টাইম 0, যেহেতু সবগুলোরই অ্যারাইভাল টাইম 0, তাহলে যার বাস টাইম কম সে আগে প্রসেস করবে। বাস টাইম কম কার? P4 এ, তার মানে P4 আমাদের আগে প্রসেস করবে, তারপরে করবে P2, তারপরে P3, তারপরে লাস্টে যে করবে P1 এসজেএফ এ, রাইট? আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। দেখেন আমাদের এখানে ওইটাই দিয়েছে যে উইল কনসিডার দ্য সেম 4 প্রসেস অ্যান্ড বার্স্ট টাইম অ্যাজ দ্য অ্যাবভ এক্সাম্পল। তার মানে এইখানেই কিন্তু এই এসজেএফ এ কিন্তু হচ্ছে এখন আপনার যে কাজটা করছে এখানে কিন্তু আপনাকে এখন ধরে নিচ্ছে যে অ্যারাইভাল টাইম 0 ধরে নেন।
যে এখানে বাস টাইম দিয়েছি যে আপনার P1 এর 23, P2 এর 4, P3 এর 9, P4 এর 3। সো নেক্সট পেজ যাই। এই যে তাহলে কি বলছিলাম, যেহেতু এই P1, P2, P3, P4 চারটারে কিন্তু আমাদের অ্যারাইভাল টাইম 0, তাহলে এখন আমরা কি, তাহলে এখন SJF এ শর্টেস্ট জব ফার্স্ট আমরা তাহলে আমরা এখন তাহলে আমরা কি করব, আমরা দেখবো যে কার বাস টাইম কম কার P4, তাহলে P4 আগে প্রসেস করবে। এই যে এখানে কিন্তু P4 আগে প্রসেস করতেছে, না 3 সেকেন্ড কিন্তু সে প্রসেস করে ফেললো। তারপরে কে প্রসেস করবে, তারপর হচ্ছে P2 প্রসেস করবে। এই যে P2 প্রসেস করলো, তাহলে আমাদের P2 হচ্ছে বাস টাইম 4, তাহলে আগে 3 আর 4 অ্যাড করলে আমাদের 7 সেকেন্ড পর্যন্ত সে প্রসেস করে ফেললো। এরপরে কে প্রসেস করবে, এরপর হচ্ছে P3 প্রসেস করবে, তাহলে P3 হচ্ছে 9 বাস টাইম। সো এই যে P3 প্রসেস করলো, 9 প্লাস 7 কি হবে 16, এই যে 16 চলে আসলো। এটাকে আমি একটু ছোট করি। এইবার হচ্ছে লাস্টে আমাদের P1 প্রসেস করবে। সো আগের 16 আর এখানে 23 কত হবে 39, এই যে 39 পর্যন্ত প্রসেস করে গেল। এটা কিন্তু হচ্ছে আমাদের SJF গেল। সেই এবার এখানেও কিন্তু হচ্ছে ওয়েটিং টাইম আপনিও সেম ভাবে কিন্তু আপনি করতে পারেন, যে এখানে হচ্ছে আমাদের P4 এ হচ্ছে 0, P2 এর ওয়েটিং টাইম 3, P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 7, আর P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 16। সো দেখেন এখানে কিন্তু আপনার ওয়েটিং টাইম কত 6.5 আছে। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা যেটা করি, যে এই মানে দেখেন এই আপনাদের এখানে যেটা করছে, এই প্রসেস কিন্তু সবই সেম রাখছে, মানে সবগুলোর বাস টাইম সেম রাখছে, অ্যারাইভাল টাইম 0। তো ইন দ্যাট কেস কোন অ্যালগরিদমটা হচ্ছে আপনাকে বেস্ট আউটপুট দিবে, তো সেই জন্য হচ্ছে আপনার এখানে আপনার যে কাজটা করতে, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যালগরিদমের হচ্ছে আপনার ওয়েটিং টাইমটা বের করে দেখতেছে, দেখবে যে কোনটাতে সব থেকে কম ওয়েটিং টাইম লাগছে। যেমন দেখেন আমাদের আগেটাতে কিন্তু 21.5 সেকেন্ড লাগছে, ধরেন সেকেন্ড 21.5 সেকেন্ড তো অনেক বেশি। আর SJF আমাদের কতক্ষণ লাগলো 6.5। এখন চলেন আমরা হচ্ছে SRTF করে দেখব। সো SRTF হচ্ছে আবার আপনার এখানে একটা অ্যারাইভাল টাইম দিয়ে দিচ্ছে। ওকে ফাইন, অ্যারাইভাল টাইম দিচ্ছে, সমস্যা নাই, দিয়েছে, ভালো হয়েছে। সো এখন তাহলে চলে আসেন আমরা দেখি যে আমাদের এখানে কি করতেছে, যে দ্য প্রসেস আর প্লেস ইন দ্য রেডি কিউ অ্যাজ দে অ্যারাইভ, বাট ওয়েন আ প্রসেস উইথ আ শর্টার বাস টাইম অ্যারাইভস দ্য এক্সিস্টিং প্রসেস ইজ রিমুভ। এটা তো আমরা জানি যে আমাদের SRTF এ যেটা হয়। সো ফর এক্সিকিউশন দ্য শর্টার প্রসেস ইজ দেন এক্সিকিউটেড ফর, ওকে ফাইন। সো এখানে আমাদের এই অ্যারাইভাল টাইম দিয়ে দিচ্ছে মিলি সেকেন্ড 0, 1, 2, 3, আর বাস টাইম কিন্তু সেম আছে। তাহলে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্টে কি হবে, আমাদের 0 অ্যারাইভাল টাইমে যে ঢুকছে সে তো আগে আমাদের সিপিউর অ্যাক্সেস পাবে। এই যে P1 কিন্তু কি আমাদের অ্যাক্সেস পেয়ে গেল, 1 সেকেন্ড কিন্তু প্রসেস করবে, কারণ এখন আমরা দেখবো যে আমাদের 1 সেকেন্ডে কোনো প্রসেস আসছে কিনা। 1 সেকেন্ডে কে আসছে, 1 সেকেন্ডে P2 ঢুকছে। সো P2 কিন্তু এখন আমাদের রেডি কিউতে আসছে। তাহলে এখন কিন্তু হচ্ছে আমাদের রেডি কিউতে P1 আর P2 আছে, রাইট? আমাদের কিন্তু রেডি কিউতে এখন কে আছে, P1 আর P2। তাহলে এখন P1 আর P2 এর মধ্যে কাকে আমরা অ্যাক্সেস দেব, যার বাস টাইম কম। তাহলে P2 এর বাস টাইম হচ্ছে 4 ইউনিট অফ টাইম, তাহলে এই যে আমরা P2 কে অ্যাক্সেস করলাম। P2 কে আমরা কি করলাম, আমরা এখানে P2 কে আমরা অ্যাক্সেস করে ফেললাম। এখন P2 কে অ্যাক্সেস করার পর P2 কে হচ্ছে আমরা এখানে 3 ইউনিট অফ টাইম পর্যন্ত, কেন এখানে তো 2 ইউনিট অফ টাইম পর্যন্ত প্রসেস করার কথা, এখানে হচ্ছে 2 ইউনিট অফ টাইম পর্যন্ত প্রসেস করার কারণে আমাদের 2 ইউনিট অফ টাইমে কিন্তু আরেকটা প্রসেস ঢুকছে। এই তো একটা প্যাচ লাগাই দিল। আচ্ছা, SRTF 0তে ঢুকছে P1 1 সেকেন্ড প্রসেস করে, তারপরে 1 সেকেন্ডে ঢুকছে P2, তারপর P2, ও না ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে একটু ইয়ে করি, আচ্ছা এটাকে একটু, আচ্ছা এটা আমরা কেটে দিচ্ছি আপাতত, এগুলো তো দরকার নাই, বাস টাইমটুকু থাক, এইগুলো কেটে দিচ্ছি আপাতত। সো বাস টাইম তো অ্যাজ ইউজুয়াল সেমই আছে, অ্যারাইভাল টাইম 0, 1, 2, 3, 0, 1, 2, 3। এবার তাহলে একটু ই করি, ফার্স্টে তো আমাদের P1 ঢুকছে, ঠিক আছে P1 ঢুকছে, এখন P1 কিন্তু 1 সেকেন্ড মতো প্রসেস করার পর আমাদের P2 ঢুকছে, কিন্তু P2 এর কিন্তু প্রসেস যেহেতু এই বাস টাইম কম, তাহলে আমাদের P1 কিন্তু আমাদের কি হবে, রেডি ওই আমাদের ব্লক স্টেজে চলে যাবে, মানে ওয়েটিং স্টেজে চলে যাবে। তাহলে P1 কিন্তু আমাদের 1 সেকেন্ড প্রসেস করছে, তাহলে P1 এ কিন্তু হচ্ছে আমাদের এখন
22 সেকেন্ড বাকি আছে। তাহলে P2 আমাদের P1 হচ্ছে কি আমাদের এখন ওই ব্লক টেস্টে চলে গেছে। এখন কিন্তু আমাদের রেডি কিউতে ওয়েট করতেছে কে P1 আর P2। এখন P1 আর P2 এর মধ্যে আবার শর্টেস্ট এই বাস টাইম কার P2 এর, তাহলে P2 অ্যাক্সেস করবে এবার। এই যে আমরা P2 কে অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন P2 যখন 2 সেকেন্ড পর্যন্ত আপনার কি করলো, প্রসেস করলো, একটু ভালো করে চিন্তা করেন। P2 যখন 2 সেকেন্ড পর্যন্ত প্রসেস করলো তখন কিন্তু আমাদের P3 ঢুকছে, ভালো কথা। তাহলে P2 কে কিন্তু আমরা তখন রেডি কিউতে পাঠাবো। এবার দেখবো যে P1 এখন তাহলে আমাদের, আচ্ছা এখানে একটু লিখে নেই, এখানে জাস্ট আমি একটু লিখে নিই, লিখলে ইজি হবে যেটা। আচ্ছা এখানেও কি করা যায়, এখানেও করি, এখানে করলেও বেটার হয়, এখানে করি। সো দেখেন রেডি কিউতে হচ্ছে, আমি এখানে লিখি রেডি কিউটা এখানে লিখে নিই, রেডি। তাহলে P1 ফার্স্টে আমাদের 1 সেকেন্ড প্রেস করলো, এই যে আমাদের এখানে 22 হয়ে গেল। তারপরে P1 কে হচ্ছে আমরা রেডি স্টেটে পাঠিয়ে দিলাম। এবারে 1 সেকেন্ড টাইমে কে P2 ঢুকছে, P2 আসলো। সো এবার P1 আর P2 এর মধ্যে আমাদের বাস টাইম কম, কার P2 এর বাস টাইম কম, তাহলে P2 হচ্ছে এবার প্রসেস করলো। এবার P2 1 সেকেন্ড প্রসেস করলো, 1 সেকেন্ড প্রসেস করবো, ধরেন যে এই পজিশনে আমাদের 2 আসছে, 2 আমাদের অ্যারাইভাল টাইম আসছে। এখন ওই 2 সেকেন্ডে এসে আমাদের আবার P3 ঢুকছে, কারণ P3 এর কিন্তু আমাদের অ্যারাইভাল টাইম 2, তাহলে P3 আমাদের এখন রেডি স্টেটে আসলো। এইবার P1 P2 P3 এর মধ্যে কার বাস টাইম কম, P1 এর হচ্ছে, তাহলে আমাদের P2 তো হচ্ছে আমাদের 1 সেকেন্ড কোর্স, তাহলে P2 আমাদের এখান থেকে 4 থেকে 3 হয়ে গেল। তাহলে এখন P1 P2 P3 তিনটে যখন আমাদের ওয়েটিং স্টেটে আছে, তাহলে P1 এর বাস টাইম হচ্ছে 22, P2 এর 3, P3 এর 9। তাহলে যেহেতু P2 এরই বাস টাইম কম, তাহলে P2 কে আমরা আবার আরও 1 সেকেন্ড প্রসেস করাবো। তাহলে এই যে এবার 2 থেকে আমরা 3 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমরা আমাদের P2টাকে আমরা প্রসেস করালাম। তাহলে এখন এই 3 সেকেন্ডে এসে আবার আমাদের সিপিইউতে P4 ঢুকে গেছে, তাহলে P4 কিন্তু এখন আমাদের আবার রেডি কিউতে আসলো। সো এইবার কিন্তু হচ্ছে তাহলে এখানে P2 কিন্তু আমাদের আরও 1 সেকেন্ড বেশি প্রসেস করলো, তাহলে আমরা এখানে P2 এর বাস টাইম 2 করে দিলাম। এইবার P1 P2 P3 P4 চারটায় কিন্তু আমাদের রেডি কিউতে আছে। এখন এই চারটার মধ্যে কার বাস টাইম কম, এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের P2 এর P1 এর হচ্ছে 22, P2 এর হচ্ছে 2, P3 এর হচ্ছে 9, P4 এর হচ্ছে আমাদের 3। তাহলে ইন দ্যাট কেস আমাদের P2 এরই আবার প্রসেস করার কথা। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিছে দেখি, এই যে এখানে আমাদের সামারাইজ দিছে। ইন দ্যাট কেস আমাদের P2 এরই তো আবার প্রসেস করার কথা ছিল। যাক দেখি এখানে কি বলছে, প্রসেস P1, এই যে রিমেইন ফর কম্পিটিশন 20 ইজ নাও রিমুভ অ্যান্ড প্লেস ইন দ্য ব্লক কিউ, এটা তো আমরা বলছিলাম একটু আগে। Process P2 is now placed in the ready queue and processed. As P2 is executed, P3 arrives 1 ms later. মানে যে আপনার 2 সেকেন্ডে হচ্ছে আমাদের আবার P3 ঢুকবে, বাট দ্য বাস টাইম ফর প্রসেস P3, কি হলো প্রসেস P3 এর বাস টাইম, হ্যাঁ বাস টাইম ফর প্রসেস P3 9, এই যে আমাদের এখানে কিন্তু 9 ছিল, ইজ গ্রেটার দ্যান দ্য বাস টাইম ফর P2 তো ছিল 4 মিলি সেকেন্ড। P2 তে একবার আমাদের প্রসেস করছে 1 সেকেন্ড পর্যন্ত, 1 সেকেন্ড প্রসেস করার পর 3 ছিল, 3 থেকে 2, সরি, আচ্ছা দেখি, is greater than the burst time for P2 4 milliseconds, therefore P3 is put in the block queue and now P2 continues, P2 continue করলো। after another 1 second P4 arrives, মানে এই যে আমাদের এই 3 সেকেন্ডে এসে আবার P2 অ্যারাইভ করবে। সো P4 arrives, P4 অ্যারাইভ করবে, P4 arrives, this has the burst time of 3 milliseconds which is less than the burst time of P2। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে তাহলে এটা আমাদের এইটা টাইমিংটা একবারেই তাহলে ধরে রাখতে হবে, মানে এইখানে ওরা যেই কনসেপ্টটা এখানে মিন করতেছে, তাহলে এখানে P2 যেহেতু আমাদের অলরেডি রানিং স্টেটে আছে, দেখেন এখানে কথা হচ্ছে কি আমাদের P2 কিন্তু ঠিক আছে কনসেপ্ট ঠিক আছে, এটা আমি বলে ফেলছি। P2 যেহেতু আমার অলরেডি রানিং স্টেটে আছে, ভালো করে বুঝেন, P2 কিন্তু অলরেডি আমাদের রানিং স্টেটে আছে। যখন P2 আমাদের ব্লক স্টেটে যাবে, অর এই যে মানে ব্লক কিউতে যাবে, যখন P2 ব্লক কিউতে যাবে তখন যদি ধরেন P2 হচ্ছে 2 সেকেন্ড প্রসেস করে দেন ব্লক কিউতে চলে গেছে, তখন হচ্ছে আমরা ব্লক কিউতে যাওয়ার পর তখন আমরা বাস টাইম থেকে আমরা 2 সেকেন্ড বাদ দেব। কিন্তু যখন হচ্ছে P2 স্টিল রানিং স্টেটে আছে,
রানিং স্টেট থেকে P2 এর ধরেন যে আপনার 2 সেকেন্ড প্রসেস করা শেষ, তখনও কিন্তু আমাদের এই P2 এর বাস টাইম কিন্তু 4 সেকেন্ডই থাকবে, কারণ সে কিন্তু এখনও স্টিল রানিং স্টেটে আছে। 2 সেকেন্ড প্রসেস করা হয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু সে কিন্তু রানিং স্টেটে আছে। যখনই সে রানিং স্টেট থেকে আমরা ওটাকে ব্লক স্টেট বানিয়ে দেবো, তখন হচ্ছে আমরা ওই 2 সেকেন্ডকে আমরা এই 4 থেকে বাদ দিয়ে দিব। ঠিক আছে না? ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে। তাহলে তাহলে আমাদের যেহেতু এখন তাহলে আমাদের P2 হচ্ছে কি আমাদের রানিং স্টেটে আছে, তার মানে P2 এর আমাদের আপাতত এখানে 4ই থাকবে, কিন্তু আমাদের এই 4 এর মধ্যে কিন্তু অলরেডি 2 সেকেন্ড কিন্তু আমাদের এখানে প্রসেস করা শেষ। এই যে এখানে তো বলে দিচ্ছে আমাদের কিন্তু অলরেডি, এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু P2 এর কিন্তু অলরেডি 2 সেকেন্ড প্রসেস করা শেষ, সেটা সমস্যা না। কিন্তু আমাদের এখানে আপাতত যেহেতু P2 রানিং স্টেটেই ছিল, তাহলে P2 এর আমাদের বাস টাইম এখানে 4ই শো করবে। ঠিক আছে, এবার তাহলে আমাদের P1 P3 আর P4 হচ্ছে কি আমাদের রেডি কিউতে আছে। তাহলে P1 P3 P4 আর P2, এই চারটার মধ্যে কোনটার বাস টাইম হচ্ছে আমাদের এখন কম? এই যে P4 এর বাস টাইম কিন্তু কম। তাহলে P4 কিন্তু হচ্ছে এবার আমাদের এই 3 সেকেন্ডে এসে এবার P4 কিন্তু আমাদের এই যে সিপিইউতে চলে আসলো। তাহলে এইবার কিন্তু হচ্ছে P2 আমাদের কোথায় যাবে? ব্লক স্টেটে চলে যাবে। তখন কিন্তু হচ্ছে P2 এর এখান থেকে 2 সেকেন্ড কমে যাবে। এবার তাহলে P4 হচ্ছে কি আমাদের কোথায় আসলো? P4 হচ্ছে আমাদের এইখানে এই স্টেটে চলে আসলো, রানিং স্টেটে। এখন এই P4 আসার পর হচ্ছে আমরা আবার আরও 1 সেকেন্ড প্রসেস করলাম। এবার প্রসেস করে দেখবো যে আমাদের ওই ধরেন যে এখানে ধরেন যে 4 সেকেন্ড। এখন দেখবো যে 4 সেকেন্ডে কোনো প্রসেস আসছে কিনা, কিন্তু না, আমাদের অলরেডি সবগুলা প্রসেস কিন্তু আমাদের সিপিইউতে কি আমাদের কিন্তু সিপিইউতে অ্যারাইভ করে ফেলছে। তাহলে আমরা এখন কি করব? এখন হচ্ছে আমরা এই যেই প্রসেসটা এখন রানিং আছে ওইটাকে ধরেই কি আমরা এখন একবারেই প্রসেস করে দেবো। তাহলে P4 আমাদের রানিং স্টেটে আসে, তাহলে P4 হচ্ছে কি 3 সেকেন্ড লাগবে। তাহলে 3 সেকেন্ড থেকে এই যে আমরা 6 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমরা P4 কে ফুললি আমরা কি করলাম? আমরা প্রসেস করে ফেললাম। আমাদের P4 এর প্রসেস শেষ। এবার তাহলে আমাদের বাকি থাকলো কে কে? P1 P2 P3। তাহলে P1 P2 P3 এর মধ্যে কে আগে ঢুকবে? অবশ্যই P2 ঢুকবে। P2 এর কিন্তু আর 2 সেকেন্ড বাকি। এই যে P2 ঢুকছে এই 6 সেকেন্ডে, দেখেন এই যে P2 কিন্তু 6 সেকেন্ডে ঢুকে এই যে আরও 2 সেকেন্ড প্রসেস করছে, মানে 8 সেকেন্ড পর্যন্ত প্রসেস করে কিন্তু এবার P2 কিন্তু আমাদের কি হলো? এক্সিকিউট হয়ে বের হয়ে গেল। এখন তাহলে কে কে বাকি আছে? P1 আর P3। তাহলে এখন P3 ঢুকবে। P3 ঢুকলো এই যে আমাদের 8 সেকেন্ডে, 9 সেকেন্ড সে প্রসেস করবে। সো 8 + 9 হচ্ছে আমাদের এই যে 70 সেকেন্ড পর্যন্ত প্রসেস করলো, বেশ করে বের হয়ে গেল। দেন হচ্ছে আমাদের P1 ঢুকলো, এই যে আমাদের P1 ঢুকে 22 সেকেন্ড। তাহলে 70 + 22 হচ্ছে 39 সেকেন্ড পর্যন্ত প্রসেস করে সে কিন্তু বের হয়ে গেল। ঠিক আছে, সো এই কিন্তু হচ্ছে গেল আমাদের SRTF এর আমাদের মেইন কনসেপ্টটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এইবার তো এখানে ওয়েটিং টাইমটা ওরা ইয়ে করতেছে, এখানে ওয়েটিং টাইম হচ্ছে ওরা বের করছে। এখন ওয়েটিং টাইম তো আপনি জানেন যে আমাদের এটা কীভাবে বের করতে হয়, এটা তো আপনি ভালো করে জানেন। সো ওয়েটিং টাইম হচ্ছে আমরা সিম্পলি বের করে নিয়ে হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই যে আপনার অ্যাভারেজ ওয়েটিং টাইমটা আপনার ওরা বের করে ফেললো। সো এখানে কত 6.25 আসছে। ঠিক আছে, ফাইন। এইবার হচ্ছে আমরা তাহলে দেখবো আমাদের রাউন্ড রবিনে কী অবস্থা। আসেন তাহলে রাউন্ড রবিনে দেখি। সো রাউন্ড রবিনের কনসেপ্ট তো আমাদের অলরেডি জানা আছে যে কীভাবে এটা কাজ করবে। ঠিক আছে, সো রাউন্ড রবিনে আসি। আমাদের ওই আচ্ছা ওগুলো তো লেখা আছে, এখানে লিখে এটা হচ্ছে 23, এটা ছিল 4 না? হ্যাঁ, এটা 4 ছিল, এই এটা 4 ছিল। অ্যারাইভাল টাইম বাস টাইম তো দেওয়া আছে। সো রাউন্ড রবিনে আসলাম, এখানে টাইম কোয়ান্টাম কি দিয়ে দিছে দেখি তো। এই যে a fixed time slice is given to each process, this is known as a quantum. সো আমাদের কত করে দিছে দেখি। Once a process is executed during its time slice, it's removed and placed in the block queue. Okay, fine. Then other process from the query queue is executed in its own time slice. তো এটা আমরা জানি। So context switching is used to save the state of the preemptive process. এখন এই context switching এটা তো আমরা জানি। The ready queue is worked out by giving each process its time slice in the correct order. Okay, fine. Thus, for the same 4 process P1, we get this ready queue. Ready queue ধরে নিচ্ছে, কিন্তু কথা হচ্ছে এখানে টাইম কোয়ান্টাম কত দিচ্ছে সেটা দেখা দরকার আমাদের। টাইম কোয়ান্টাম কত দিচ্ছে এখানে? টাইম কোয়ান্টাম, আচ্ছা এখানে দেখি। P1 ঢুকছে, P1 হচ্ছে 5 সেকেন্ড প্রসেস করছে। আচ্ছা তাহলে মনে হয় এখানে 5 সেকেন্ড করে আমাদের টাইম কোয়ান্টাম দিছে মেবি।
মেবি মানে আমার কাছে এটাই মনে হচ্ছে যে এখানে, হ্যাঁ এই যে দেখেন এখানে যে এই 26 প্লাস 5 হচ্ছে কত 31, 31 প্লাস 5 হচ্ছে কি 36, ঠিক আছে 5 সেকেন্ড করে এখানে পৌঁছে, তাহলে এখানে আমাদের লিখে দিবে না, কি একটা ঝামেলা। যাই হোক, তাহলে এখানে আমাদের টাইম কোয়ান্টাম লিখে নিচ্ছি আমরা, টি কিউ টাইম কোয়ান্টাম হচ্ছে 5 সেকেন্ড। এই হচ্ছে এই বুকগুলো একটা ঝামেলা, এটা ঠিক মতো লিখে দেয় না। 5 5 দিয়ে দিলাম, এটা বলে দিবে না টাইম কোয়ান্টাম 5, কোথাও কি বলছে বলে তো মনে হচ্ছে না। যাই হোক, এবার তাহলে আসেন আমরা শুরু করি। দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম ফর না, এখানে বলে দেয়, যাও। তো তাহলে হচ্ছে আমরা পি ওয়ানকে আগে অ্যাক্সেস দেবো, যেহেতু আমাদের পি ওয়ান আগে ঢুকছে, সো আমার পি ওয়ানকে অ্যাক্সেস দিলাম। পি ওয়ানের হচ্ছে সে 5 সেকেন্ড কী করবে, আচ্ছা আমরা এখানে লিখে নিই, এটা হচ্ছে আমাদের রেডি কিউ, রেডি কিউ। তাহলে পি ওয়ান হচ্ছে 5 সেকেন্ড প্রসেস করে রেডি কিউতে চলে যাবে, চলে গেল আমাদের পিপি ওয়ান আমাদের রেডি কিউতে। তাহলে পিপি ওয়ান 5 সেকেন্ড প্রসেস করছে, তাহলে পি ওয়ানের আর বাকি থাকবে 18 সেকেন্ড। এইবার ওই 5 সেকেন্ডের মধ্যে কোন কোন প্রসেস আমাদের ঢুকছে আমাদের সিপিইউতে, 1 2 3 সবগুলো ঢুকছে, তাই না? এখন পি ওয়ান যে ঢুকছে আমাদের কিন্তু একবার প্রসেস করে তো বের হয়ে আসে, তাহলে কিন্তু পি ওয়ান কিন্তু আর যাবে না, কারণ রাউন্ড রবিনে তো আমরা জানি যে যেটা হচ্ছে একবার প্রসেস করে আমাদের এখানে চলে আসে, সে কিন্তু আবার যাবে সবগুলো একবার করে প্রসেস করার পর রাউন্ড রবিন। আমরা তো এই জন্য বলি রাউন্ড রবিন। তাহলে এখন হচ্ছে পি টু তাহলে আমাদের এখানে আগে আসবে, যেহেতু আমাদের পি টু হচ্ছে আমাদের আগে অ্যাড করছে, তাহলে পি টু এবার আসবে। সো আমরা এবার পি টুকে অ্যাক্সেস দিয়ে দিলাম, পি টু অ্যাক্সেস দিয়ে দিলাম। তাহলে পি টুকে অ্যাক্সেস দেওয়ার পর পি টু এখন কতক্ষণ প্রসেস করবে, পি টু 4 সেকেন্ড প্রসেস করবে, তার মানে পি টু আমাদের প্রসেস করে বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কিন্তু পি ওয়ান 5 সেকেন্ড প্রসেস করছিল, তাহলে পি টু 4 সেকেন্ড প্রসেস করবে, 9 পর্যন্ত প্রসেস করলো, ওকে ফাইন, বের হয়ে গেল। তাহলে পি টু তো আমাদের আর রেডি কিউতে আসবেই না। তাহলে এবার হচ্ছে আমাদের পি থ্রি আসবে, ও আমাদের তো পি থ্রি পি ফোর অর্থ অলরেডি এখানে চলে আসছে, পি থ্রি আর পি ফোর অলরেডি এখানে চলে আসছে। তাহলে এবার পি থ্রি হচ্ছে আমাদের এবার প্রসেস করবে। হুম, তাহলে আমি এই দুটাকে বোল্ড করে না, এখন পি ফোরকে আমি বোল্ড করে দিচ্ছি, আমাদের পি ফোর তো পরে আসবে পরে। তাহলে এখন পি থ্রি প্রসেস করবে, তাহলে পি থ্রি হচ্ছে কতক্ষণ প্রসেস করবে, 9 সেকেন্ড ছিল, তাহলে এখন পি থ্রিকে আমরা 5 সেকেন্ড প্রসেস করাই দিচ্ছি। পি থ্রিকে আমরা কি করলাম, 5 সেকেন্ড। আচ্ছা দাঁড়ান, এখানে আমি একটু গেট ব্যাক করি, আবার একটু ছোটো করে মিস্টেক হয়েছে, আমি একটু গেট ব্যাক করে নিই, ব্যাক যায় না কেন। আচ্ছা, এখানে 23 ছিল না, এটা 23, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এখন ফার্স্টে আমাদের পি ওয়ান আসবে আমাদের কোথায়, এই ইয়েতে রেডি কিউতে আসলো আমাদের পি ওয়ান, পি ওয়ান কোথায় আসলো আমাদের রেডি কিউতে এসে হচ্ছে আমাদের পি ওয়ান প্রসেস করলো, 5 সেকেন্ড প্রসেস করবে, ঠিক আছে। কী করবে, 5 সেকেন্ড প্রসেস করবে। 5 সেকেন্ড প্রসেস করলে এখানে 5 থেকে আমাদের 18 সেকেন্ড হয়ে গেল, বাট এখনও কিন্তু আমরা এখান থেকে এখনও এই আবার কিন্তু আমরা পি ওয়ানকে কিন্তু আমরা এখনও ইয়েতে আনিনি, আমরা আমাদের রেডি কিউতে আনিনি, কারণ এই 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের পি টু পি থ্রি পি ফোর ঢুকে গেছে। তাহলে এই যে আমরা এটার সামনে এই পি ওয়ানের সামনে পি টু পি থ্রি পি ফোর আমরা অ্যাক্সেস দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তাহলে আমরা এই পিছন থেকে পি ওয়ানকে আমরা রিমুভ করে দিলাম। এইবার এই পি ওয়ানটা যে এই যে 5 সেকেন্ড প্রসেস করার পর এই যে আমাদের রেডি কিউতে আবার পি ওয়ান ব্যাক চলে আসলো। এবার তাহলে প্রসেস করবে কে, এবার হচ্ছে আমাদের পি টু প্রসেস করবে আবার, তাহলে পি টু তো হচ্ছে 4 সেকেন্ড প্রসেস করবে, তার মানে আমাদের পি টু প্রসেস করে বেরিয়ে হয়ে যাবে, এই যে আমাদের 5 থেকে 4 সেকেন্ড প্রসেস করে 9 সেকেন্ডে আসলো। এইবার প্রসেস করবে কে, এবার হচ্ছে পি থ্রি প্রসেস করবে, তাহলে পি থ্রিকে আমরা সিপিউর অ্যাক্সেস আমরা দিয়ে দিলাম, তাহলে দিয়ে আমরা এখান থেকে আমরা পি থ্রি সরাই নিলাম। এখন পি থ্রি প্রসেস করবে কতক্ষণ, 5 সেকেন্ড, তাহলে 9 থেকে 5 দিয়ে থাকবে কত, 4 সেকেন্ড থাকবে, এই যে 9 আর এখানে আমরা এই যে 9 প্লাস 5 সেকেন্ড কত হলো, 14 সেকেন্ড হলো। তাহলে এবার পি থ্রি হচ্ছে আবার আমাদের সামনে চলে আসবে, পি থ্রি এই যে আবার সামনে চলে আসলো। এবার হচ্ছে পি ফোর যাবে আমাদের সিপিওতে, এই যে তাহলে আমরা এখান থেকে আমরা পি ফোর সরাই দিলাম। এখন হচ্ছে আমাদের পি ফোর তো 3 সেকেন্ড প্রসেস করবে, তার মানে আমাদের পি ফোর কিন্তু প্রসেস করে আমাদের সিস্টেম থেকে বের হয়ে যাবে, আর কিন্তু আমাদের এখানে আসবে না। তাহলে আমাদের এই যে 14 প্লাস 3 সেকেন্ড কত হবে, 70 সেকেন্ড হয়ে গেল, বুঝতে পারছেন। তাহলে এবার হচ্ছে আমাদের পি ওয়ান আসবে আবার, তো পি ওয়ানকে হচ্ছে আমরা আবার আমাদের সিপিউতে নিয়ে আসলাম। এখন এই তাহলে আমাদের পি ওয়ান হচ্ছে আবার 5 সেকেন্ড প্রসেস করবে, তো 18 থেকে 5 বাদ দিয়ে দিলে আমাদের থাকবে হচ্ছে 13 দিলাম, 13 করার পর পি ওয়ানকে আমরা আবার আমাদের এখানে নিয়ে আসলাম, এই যে পি ওয়ান চলে আসলো, আর এখানে 17 প্লাস 5 কী হবে, 22,
এই যে 26 এর পর্যন্ত হচ্ছে আমরা গেলাম। দেন হচ্ছে আমাদের এবার P3 ঢুকবে। P3 কে আমরা আবার CPU অ্যাক্সেস আমরা দিয়ে দিলাম। তাহলে P3 আর কতক্ষণ প্রসেস করতে হবে, কি আর 4 সেকেন্ড, তাহলে আমাদের P3 4 সেকেন্ড প্রসেস করে আমরা CPU থেকে কি হবে, বেরো যাবে। তাহলে এই যে হচ্ছে আমাদের P3 12 সেকেন্ড থেকে আর 4 সেকেন্ড প্রসেস করছে, এই যে এই তারপরে হচ্ছে এই 26 সেকেন্ডে এসে হচ্ছে আমাদের P3 বের হয়ে গেছে। এইবার আর শুধু আমাদের বাকি আছে আমাদের কোনটা, বাকি আছে P1। তাহলে আমাদের এই P1 হচ্ছে আমাদের 5 সেকেন্ড করে আরও 2বার প্রসেস করবে। এই যে 26 থেকে 5 সেকেন্ড করে 31 সেকেন্ড, 31 থেকে 5 সেকেন্ড করে 36 সেকেন্ড, দেন হচ্ছে আর থাকবে 3 সেকেন্ড। ওই 3 সেকেন্ড হচ্ছে যে লাস্টে 36 থেকে 39 সেকেন্ড, 3 সেকেন্ড প্রসেস করে ব্যাস আমাদের ফুল কিন্তু আমাদের রাউন্ড রবিন প্রসেসিং শেষ হয়ে গেল। রাউন্ড রবিন সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমটা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছেন আই থিঙ্ক, কারণ যেহেতু আপনার অলরেডি এখানে কনসেপ্ট ক্লিয়ার আছে, বাট এখানে ওদের উচিত ছিল টাইম কোয়ান্টামটা এখানে মেনশন করেন। কারণ দেখেন এই টাইম কোয়ান্টাম যদি এখানে মেনশন না করে, তাহলে কিন্তু কেউই কিন্তু বুঝতে পারবে না যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কোন টাইম কোয়ান্টাম নিয়ে হচ্ছে আমাদের এটা কাজ করতেছে। কারণ আপনি দেখেন, আপনি কিন্তু কনসেপ্ট বুঝেন, আমরা কনসেপ্ট বুঝি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এইখান থেকে এই যে আমরা যখন এখানে দেখছি যে এখানে সে 5 সেকেন্ড প্রসেস করছে, P1 হচ্ছে আবার এই যে এখানেও 5 সেকেন্ড করছে, এখানেও 5 সেকেন্ড করছে, তাই হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি যে না, তাহলে এখানে আমাদের 5 সেকেন্ড করে হচ্ছে কি আমাদের এখানে টাইম কোয়ান্টাম ফিক্স করা, সেই জন্য আমরা বুঝতে পারছি। যাই হোক, তাহলে এই যে আমাদের এখানে হচ্ছে ওরা ওয়েটিং টাইমটা ওরা এখানে বের করে তারপরে যে ওরা এখানে কি করছে, অ্যাভারেজ করছে। তাহলে আমাদের দেখেন এখন এই সেম প্রসেস সেম বার্স্ট টাইম নিয়ে যখন আমাদের সিপিইউতে আসলো, তখন হচ্ছে আমাদের এই 4টা অ্যালগরিদমে কিন্তু আমাদের এই যে 4টা ডিফারেন্ট ওয়েটিং টাইম আসে। তাহলে সব থেকে কম ওয়েটিং টাইম আসছে কোনটায়, এই যে SRTF। সো তার মানে হচ্ছে আমরা এখানে বলতে পারি যে এই প্রসেসগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের SRTFটা হচ্ছে কি সব থেকে বেশি মানে অপটিমাল সলিউশন আমাদেরকে দিবে। এই হচ্ছে মেইন কনসেপ্ট। সো আই থিঙ্ক তাহলে এটা বুঝতে পারছেন, খুব বেশি কঠিন কিছু না। সো এরপর হচ্ছে আমাদের যে বুকের মধ্যে হচ্ছে কিছু এই আছে, আপনার দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। আপনার কাজ হচ্ছে যে এখান থেকে করে দেখবেন যে কোনটাতে হচ্ছে আপনার কি বলে মানে সব থেকে আপনার মানে মানে অপটিমাল সলিউশন আপনি পাবেন, মানে যে FCFS, SJF, SRTF এইগুলোর মধ্যে কোনটাতে হচ্ছে কি আপনি সব থেকে বেশি অপটিমাল সলিউশনটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সো এই কোশ্চেন এ আর কোশ্চেন বিটা এই ভিডিওটা দেখে কমপ্লিট করার পর তবে কোশ্চেন এ আর কোশ্চেন বি করে হচ্ছে আমাকে সেন্ড করবেন। ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, তো আমাদের তো এটা গেল। সো আমি আর ভাবতেছি যে তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যেই কোশ্চেনগুলো ছিল, মানে এই যে আমাদের এই অ্যালগরিদমের উপর বেস করে, এই সিপি শিডিউলিং অ্যালগরিদমের উপর বেস করে হচ্ছে এই যে আমাদের যেই কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো মানে এখানে কিছু কোশ্চেন আছে, আমরা এই যে আমাদের সিপি শিডিউলিং টাইপস, তারপরে এই যে ইন্টারাপ্ট, প্রসেস ম্যানেজমেন্ট, সো মানে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করব। তার পাশাপাশি হচ্ছে আমরা তাহলে সিপি শিডিউলিং এর হচ্ছে আমাদের যেই নোটসগুলো আছে আমরা হচ্ছে ওইগুলো আমরা দেখে ফেলবো। ঠিক আছে? তো তাহলে হচ্ছে আপাতত তাহলে আমাদের কিন্তু বলতে গেলে সিপি শিডিউলিং অ্যালগরিদমে কিন্তু আর কোনো প্রবলেম থাকা কিন্তু যাবে না, উচিতও না। আমরা কিন্তু এই যে 3টা ক্লাস যে আমরা করলাম আমাদের এই সিপি শিডিউলিং অ্যালগরিদম উপর, সো এরপরে কিন্তু আর কোনো প্রবলেম কিন্তু কোনোভাবেই থাকা যাবে না। সো ভালো করে হচ্ছে সবগুলো একদম সবগুলো অ্যালগরিদম একদম ভালো করে হচ্ছে প্র্যাকটিস করে ফেলবেন।